বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, বাংলাদেশ সহ সারা বিশ্বে থাকা আমার শুভাকাঙ্ক্ষী দেশপ্রেমিক সকল শ্রেণীর সকল ধর্মের নারী পুরুষ বৃন্দ, আসসালামু আলাইকুম। আমি সোহেল সরকার নির্ঝর, আন্তর্জাতিক গানের চ্যানেল স্টার মেকারের বিশ্ব প্রতিযোগিতা অনলাইন তৃতীয় অবস্থানে আছি। আমার ভিউয়ার্স হলো গানের এখন 1,60,00,000-এর উপরে। আর শিশু শিল্পী থেকে শুরু করে এখনো পর্যন্ত বাংলাদেশ টেলিভিশনে আমি প্রথম শ্রেণীর তালিকাভুক্ত শিল্পী। তো আমি আওয়ামী লীগের আমল থেকে জাতীয় সাংস্কৃতিক ফোরাম, যে সাংস্কৃতিক সংগঠনটা, ওটার কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব পালন করছি, এখনো আছি। তো জাতীয় সাংস্কৃতিক ফোরামটা কি? এটা হলো আসলে সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সেবামূলক একটি প্রতিষ্ঠান। বাংলাদেশ এবং ইউরোপ ইউনিয়ন, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া অনেক জায়গায় এটার কমিটি আছে। তো আমরা যে কাজগুলো করে থাকি সেটা হলো যে ইপটিজিং বন্ধ করা, বাল্যবিবাহ বন্ধ করা, নেশার বিরুদ্ধে অবস্থান, সন্ত্রাস, চাঁদাবাজ, কালোবাজারিদের বিরুদ্ধে অবস্থান, রাজনৈতিক প্রেক্ষাপট, খারাপ রাজনৈতিক দলের খারাপ রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে অবস্থান। এটা হলো জাতীয় সাংস্কৃতিক ফোরাম। এটা স্বতন্ত্র। তো আমি যেহেতু স্বতন্ত্র ব্যক্তি, 2014 সালের পর থেকে এখন পর্যন্ত আমি স্বতন্ত্র অবস্থানে আছি। কারণ আওয়ামী লীগ ছিল হিংস্র, খুনি, সন্ত্রাসী, কালোবাজারিদের দল। আর বিএনপি তো চাঁদাবাজ, চোর, বাটপার, বদমাশ, নারী পুরুষ রয়েছে। এই দলগুলো আমার পছন্দ না, কখনোই পছন্দ ছিল না। যাই হোক, ইনকিলাব মঞ্চ নামে একটা সংগঠন করেছিল তারা 5-6 জন মিলে, যে ওসমান হাদি। ইনকিলাব শব্দের অর্থ আসলে বিপ্লবী, বিদ্রোহ। তো এটা যদি জাতীয় নাগরিক পার্টির সকলে মিলে করতো, এটার একটা গুরুত্ব আসতো। তো আসলে সে একা একা পথ চলে ছেলেটা, অসহায় পরিবারের একটা মানুষ। যে কোনো সমাজের যে কোনো মানুষেরই শখ থাকে, স্বপ্ন থাকে। তার একটা স্বপ্ন আছে যে যদি কিছু পায়, কিছু করা যায়, বা যদি কোনো কারণে একটা নির্বাচন করা যায়। এই প্রেক্ষাপটে ছেলেটা অনেক একা একা করতো, চেষ্টা করতো আর কি। পাশে কেউ ছিল না। তো 13ই আগস্ট 2024, অর্থাৎ শেখ হাসিনাকে যখন আমরা সম্মিলিতভাবে বিতাড়িত করলাম, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে ও নিজে নিজে, হাদি এবং জাবের, ওরা আমাদের ছোট ভাই, তার মতো করে সে একটা আর কি। তো যাই হোক, এই ছেলেটার এত গুরুত্বপূর্ণ কোনো মানুষ ছিল না, কিন্তু সন্ত্রাসীরা, আওয়ামী লীগের দোসরেরা, বা ভারতের যারা খারাপ লোক, যারা বাংলাদেশকে নির্বাচনটা পিছাইতে চায় বা মানে একটা খারাপ অবস্থায় নিয়ে যেতে চায়, এমন কিছু সন্ত্রাসী হাদির উপরে গুলি করেছে, যেটা খুব লজ্জার ব্যাপার। তো ওই সন্ত্রাসীদেরকে গ্রেফতার করা সরকারের দায়িত্ব ছিল। সরকার এক্ষেত্রে ব্যর্থ হয়েছে। মানে অন্তর্বর্তী সরকার আসলে তাদেরকে বসানোই আমাদের ঠিক হয় নাই। এখানে ওরা ভালো করে নেয় আর কি। মানে জুলাই যেই বিপ্লব অভ্যুত্থান হয়েছে, ওই স্পিডটা তারা রাখে নাই। তারা এখানে কেউ আওয়ামী লীগের পুনর্বাসনের চেষ্টা করেছে, কিছু উপদেষ্টা বিএনপি দালালি চামচামি করেছে। আর ছাত্র প্রতিনিধিদের পক্ষ থেকে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আমরা 3 জন প্রতিনিধি সেখানে দিয়েছিলাম, নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, মাহফুজ আলম। ওরা 3জনও ব্যর্থ হয়েছে, কারণ তারা 3জনও বিপ্লবের যে স্পিড, তারা এটা করতে পারে না। তারা গেছে, তারা তো এটা আশা করে না যে কখনো হতে পারবে। তো হয়ে গেছে, তারা স্পিডটা ধারণ করতে পারে না, যেটা সমস্ত ছাত্রদের উপরে প্রভাব পড়েছে। তো হাদির গুরুতর অসুস্থ, আপনারা হাদির জন্য দোয়া করবেন। আসলে 68,000 গ্রামে গত 16 বছরে সবাই ক্ষতিগ্রস্ত হয়েছে, যারা ভালো মানুষ। তো সবাই মানে খুনি হাসিনা দোসরদেরকে চিলাচিলি করে বকে। তো একজন হাদি দিয়ে তোর বাংলাদেশ না, এখানে ঘরে ঘরেই মানে ক্ষতিগ্রস্ত মানুষ আছে। এখন চলার পথে আমাদেরকে অনেক হিসাব নিকাশ করে চলতে হবে, যারা আমরা জুলাই অভ্যুত্থানে ছিলাম, যারা নেতৃত্ব দিয়েছে সারা বাংলাদেশ, যারা গুরুত্বপূর্ণ। এখন হাদির সাথে একটা ছেলে, 2টা ছেলে
হয়তো ভালো সম্পর্ক ছাত্রলীগের, আদাবর থানার সাবেক সভাপতি, তারা আওয়ামী লীগের খুনি হাসিনার দোসর ছিল। তো এই ধরনের মানুষদের সাথে হাতে চলতে হবে কেন? হাতের সাথে তাদের কি সম্পর্ক থাকতে পারে? এখন নিজে যদি ইচ্ছাকৃতভাবে কেউ গর্তের মধ্যে পড়তে যায়, আর যদি পড়ে যায়, এক্ষেত্রে এই দোষটা তো আসলে তার নিজের। যারা খুনি হাসিনা, তার দোষদের বিচার হয়নি। তারা সারা বাংলাদেশে তারা লুকিয়ে থেকে, পালিয়ে থেকে, বিএনপির একটা অংশ আছে, গত 1.5 বছর তারা সারা বাংলাদেশে অন্যায় অপরাধ করেছে, আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে, বিএনপির একটা অংশ। তো এটা বুঝতে হবে যে এই যে ছেলেপেলেগুলা, আমাদের ভাই বোনগুলা শহীদ হয়েছে খুনি হাসিনাকে বিতাড়িত করতে, যে জুলাই অভ্যুত্থানে তারা প্রায় 1,500-এর মতো ছাত্রছাত্রী শহীদ হয়েছে, 15-20 হাজারের মতো ছাত্রছাত্রী পঙ্গু হয়েছে। এরপরও খুনি হাসিনা, ভারতীয়রা, ভারতের যারা বাংলাদেশ বিদ্বেষী, তারা বিএনপির একটা অংশ, জুলাই অভ্যুত্থানটাকে মানে না, সংস্কার মানে না, পিয়ার পদ্ধতি মানে না। এবং সরকারে যারা আছে, অন্তর্বর্তীকালীন সরকার, তারাও ছাত্রদের পক্ষে ভালো অবস্থান তাদের ছিল না। এবং খুনি হাসিনা দোষরদেরকে, সন্ত্রাসীদেরকে গ্রেফতার করার জন্য তাদেরও কোনো আন্তরিক চেষ্টা বা এগুলো কিছু ছিল না। কেমন যেন হজবরল একটা বিষয় একটা। আর একটা নারী যদি বয়স হয় 18 বছর, 20 বছর, 22 বছর, 24 বছর, ওই নারীটা 60 বছর, 70-80 বছর মানুষের সাথে সংসার করতে পারে। নেতৃত্বে গেলেও তারা যদি চরিত্রবান হয় ভালো করে। আর একটা পুরুষের ব্যাপারটা কিন্তু তা না। একটা পুরুষের সামাজিক মর্যাদা, অর্থনৈতিক বিষয়, ব্যক্তিত্ব, চরিত্র সব ঠিক থাকলে পলিটিক্সে সে এগিয়ে যাবে। আর গরিব মানুষের তো পলিটিক্স করার কোনো এখন বাংলাদেশের সুযোগই নাই। কালোবাজারে দুর্নীতিবাজ, চোর, বাটপার, বদমাইশ, ঘৃণিত ব্যক্তিরা বাংলাদেশকে শোষণ করেছে গত 54 বছর। শেখ মুজিব, আওয়ামী লীগ, শেখ হাসিনা, তারপর জিয়া রহমান আমলটা কিছুদিন ভালো ছিল, জাতীয় পার্টির হোসেন মোহাম্মদ এরশাদ সাহেবের আমলটাও মোটামুটি ভালো ছিল, কিন্তু খালেদা জিয়ার আমলেও তো অনেক অন্যায় অপরাধ হয়েছে, হাওয়া ভবন তৈরি হয়েছে, অনেক ঝামেলা হয়েছে। 2001 থেকে 2006 পর্যন্ত বাংলাদেশে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ, দুর্নীতিতে। তাহলে কত খারাপ অবস্থান ছিল বিএনপির আমলটাও। তাছাড়া 96 15ই ফেব্রুয়ারিতে বিএনপি জোর করে একনায়কতান্ত্রিকভাবে নির্বাচন দিয়ে নিজেরাই সরকার গঠন করেছিল একা। তারা 1 মাসও টিকতে পারে নাই। তাহলে বিএনপি তো স্বৈরাচারী কায়দা, একনায়কতান্ত্রিক বা পরিবারতান্ত্রিক তাদের মধ্যে আছে। তো গত 54 বছর আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি বাংলাদেশকে শোষণ করেছে। বাংলাদেশের মানুষকে জিম্মি রেখে তারা অনেক খারাপ পরিবারের মানুষকে চাঁদাবাজ, কালোবাজারি, সন্ত্রাসী, চোর ডাকাতদেরকে এমপি মন্ত্রী বানিয়েছে, প্রেস কোয়ার্টার একাধিক মহিলাকে এমপি মন্ত্রী বানিয়েছে। তো 54 বছর যেহেতু অন্যায় অপরাধ চলছে বাংলাদেশে, তো বাংলাদেশ তো একদিনে আসলে এত পরিবর্তন হবে না। পৃথিবীর মধ্যে আমাদের বাংলাদেশের মানুষ হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে অচেতন, কুশিক্ষিত, অথর্ব, জ্ঞানপাপী। সুশিক্ষিত মানুষের বাংলাদেশে খুবই অভাব। কারণ যারা সরকারি চাকরি করে, সকল শ্রেণীর সরকারি চাকরি, এই সেনাবাহিনীতে, পুলিশ বাহিনীতে, এনএসআই, ডিজিএফএ, র্যাবে, পুলিশে, বা যারা সরকারি অ্যাডভোকেট হয় বা সাধারণ অ্যাডভোকেট, বেশিরভাগই ওখানে চোর বাটপার, মিথ্যাবাদী, ঘুষখোর, চোর বাটপার। এটা স্বাধীনতার পর থেকে হয়ে আসছে বাংলাদেশে। এই যে একটা কলাপাতা সংবিধান, মুজিববাদী সংবিধান ভারত লিখে দিচ্ছে, এই আওয়ামী লীগের দালালগুলা, ডক্টর কামাল সহ এগুলা লিখছে। ওই সংবিধানটা ছিল ভুয়া সংবিধান, বেশিরভাগই সেখানে ভুল কথা, অন্যায় অত্যাচারের কথা লেখা। তো এগুলো আসলে মানুষ অভ্যস্ত হয়ে গেছে, বাংলাদেশের মানুষ, যে কারণে আসলে এগুলো চেঞ্জ হইতে অনেক সময় লাগবে, অনেক সময় লাগবে, তারা বুঝবে না। এখানে গরিব মানুষের রাজনীতি করাটা একটা রিস্কের ব্যাপার, বিশেষ করে গরিব যদি পুরুষ মানুষ হয় তাদের তো রাজনীতি করার সমস্যা। আর তাছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটা বড় অংশ জাতীয় নাগরিক পার্টি এনসিপি তৈরি করেছে, কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে তো আসলে শুধু এনসিপি তারা না, এটা সারা বাংলাদেশের সাধারণ সবাই ছিল তাদের সাথে। হ্যাঁ, যেমন আমি জাতীয় সাংস্কৃতিক ফোরামের কেন্দ্রীয় সভাপতি হিসেবে আমি জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছি। সারা বাংলাদেশ যারা আমাকে চেনে জানে, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা পড়ে, বা সিটি কলেজে পড়ে, বদরুন্নেসায় পড়ে, ইডেন কলেজে পড়ে, হোম ইকোনমিক্সে পড়ে, মোহাম্মদপুর কেন্দ্রতে পড়ে, আইডিয়ালে পড়ে, তারা তো আমাকে চিনতো, আমার কাছে যোগাযোগ করেছে, তাদেরকে থাকা, খাওয়া, টাকা পয়সা দিয়েছি আমরা। এখন দেখা গেছে যে জুলাই অভ্যুত্থানে জুলাইয়ের 18 তারিখ 2024
18 তারিখ রাতে আমি 1 লক্ষ বোতল পানি এবং 1 লক্ষ পিস রুটি ছাত্রছাত্রীদের জন্য বরাদ্দ করেছি। আমার জাতীয় সাংস্কৃতিক ফোরামের কেন্দ্রীয় সভাপতি হিসেবে আমার দায়িত্ব ছিল। আমি ব্যক্তিগতভাবে 9.5 লাখ টাকা দিয়েছি, আমার মা দিয়েছে 6.5 লাখ টাকার মতো। তারপর জাতীয় সাংস্কৃতিক ফোরামের কেন্দ্রীয় 4-5 জন নেত্রী ছিল, নারী শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের আছে, বিভিন্ন জায়গার আছে, তারাও কিছু নিজেরা কন্ট্রিবিউশন করেছে। তো আমরা দিয়েছি। পরে 19 তারিখ তো সকালে আমি নজরবন্দি হয়েছি। তো তারা আমাকে মেরে ফেলতো। তা আমি মেরে ফেললে তো বর্তমানে যারা এনসিপিতে একাধিক অনেক যোগ্য মানুষ তো আছেই, যারা হাসনাত আবদুল্লাহ, আসিফ মাহমুদ, সজীব, তখন তো ছাত্রনেতা ছিল, নাহিদ ইসলাম, বা যারা আছে এই গ্রুপটাকে আমার পছন্দ, ওরা ভালো। তো তাদের মতো তো সবাই না। এনসিপিতে তো একটা গ্রুপ আছে, অনেক অন্যায় করে ফেলছে, অনেক লোভ করে ফেলছে, অনেক খারাপ মেয়েদেরকে ঢুকানো হয়েছে। এনসিপির অনেক ভুল করে ফেলছে। ভুলগুলো হচ্ছে যে এই যে উপদেষ্টা পরিষদ গঠনের সময় অনেক, যেমন ডক্টর আসিফ নজরুল, তারপরে যে তিশার জামাই আছে যে মুস্তফা ফারুকি, তারপর রিজওয়ানা হাসান, তারপর ডক্টর সালাউদ্দিন আহমেদ, এই যে অর্থ উপদেষ্টা, অনেক মানুষকে ঢুকানোটা ঠিক হয় নাই। না বুঝেই সার সার করে ঢুকাইতে থাকে, কারো কোনো কথা শুনে না। এগুলো ভুল ছিল। তাছাড়া আসিফ, নাহিদ আর যে মাহফুজ, তারা যখন উপদেষ্টা ছিল, তাদের দায়িত্ব ছিল বিপ্লবী উপদেষ্টা হিসাবে সবগুলাকে সুশাসনে রেখে সচিবালয়টাকে খুনি হাসিনা দোষরদেরকে সেখান থেকে উৎখাত করা। পুলিশ বাহিনীতে খুনি হাসিনা যারা সদস্য ছিল, সেনাবাহিনীতে খুনি হাসিনা যারা দোষর ছিল, বা খুনি হাসিনা 3টা অবৈধ নির্বাচন করেছিল, 14, 18, 24, তাদেরকে এনিহাও তাদেরকে শায়েস্তা করা। ডক্টর মোহাম্মদ ইউনূসকে যেভাবেই হোক বুঝিয়ে ম্যানেজ করা দরকার ছিল। তো তারা আসলে সেখানে যে উদাসীন হয়ে গেছে, চেয়ার পাওয়ার পরে উদাসীন হয়ে গেছে। আসলে বুঝতে হবে যে আসলে হঠাৎ করে কোনো জিনিস হয় না, বিপ্লবী থাকতে হবে। এখানে উল্টাপাল্টা চিন্তা ভাবনা করলে হবে না। এনসিপির একটা বড় ভুল হলো, আমি বলেছিলাম যে জাতীয় নাগরিক পার্টিতে আলাদা নারী সংগঠন করতে হবে, কারণ নারী সংগঠন ছাড়া বাংলাদেশে কোনো সংগঠন এগিয়ে যায় না, যাবেও না। এখন কেন্দ্রীয় কমিটিতে মাত্র 10-12 জন আছে, যারা গুরুত্বপূর্ণ, বাকি তো সবাই গুরুত্বপূর্ণ না। সবাই হাসনাত আবদুল্লাহ, নাহিদ ইসলাম হবে না, হতে পারবেও না। এত সহজ না ব্যাপারগুলো। তো এখন তাসনিম যারা, বা সামান্তা, বা তাসনুবা, বা হুমায়রা, তাদের 10-12 জন মেয়ে যেগুলো আছে, তাদেরকে দিয়ে আলাদা একটা নারী সেল গঠন করে দিয়ে সারা বাংলাদেশে জেলা কমিটি, উপজেলা কমিটিগুলো করলে নারীরা স্বাধীনতা পেত এবং নারীরা নারী কর্মী তৈরি করতে পারত। কিন্তু এটা না করে বাংলা মোটর বসে বসে চিল্লাচিল্লি করলে, শুদ্ধ কথা বললে, ইংলিশ বললে, এগুলো বাংলাদেশের মানুষ খায় না, খাবেও না। এগুলো আমি অনেক বলেছি। কথা শুনলে ভাল লাগে, না শুনলে তোদের সাথে আসলে চলেই না, যায়ই না আমাদের। তো এটা তো স্পিরিট আছে আমার জুলাইয়ের, এই জন্য তাদেরকে মায়া লাগে তাদের জন্য, যে তারা এগিয়ে গেলে ভাল লাগবে। কিন্তু এগিয়ে যাওয়া তাদের কাছে কোনো কৌশলই নেই, পচা কৌশলগুলো অনেকে ধারণ করে তাদের মধ্যে। সারা বাংলাদেশে যে জাতীয় নাগরিক পার্টির জেলা কমিটি, উপজেলা কমিটি, মহানগর কমিটিগুলো করা হয়েছে, বেশিরভাগ কমিটিতে 50 জন ছেলে, 2টা বা 3টা মেয়ে রেখেছে, তাও কথা বোঝে না, ভাষা বোঝে না, রাজনীতি বোঝে না। অথচ একটা জেলা উপজেলায় যদি 50 জন, 51 জন, 41 জন, 31 জন শুধু নারী দেয়, নারীরা নারীদের সাথে কাজ করবে, তারা গ্রামে গ্রামে, ঘরে ঘরে যাবে, যে জুলাই আন্দোলনের বিষয়ে বলবে। আমরা 54 বছর শুনেছিলাম, এটা বলবে। তো নারীরা নারীদের সাথে মিশলে মানুষ মূল্যায়ন করবে। আর যদি 1-2টা মেয়ে 50 জন পুরুষের মাঝখানে বসে থাকে, তাও সব পোলাপাইন, মানুষ তো এমনিই খারাপ জানে, খারাপ বোঝে বাংলাদেশের মানুষ, তোমার তাদেরকে ঘৃণা করে। আর সেই জায়গা থেকে যদি কোনো দেখা যায় যে অনেক বেয়াদব, উগ্র, শৃঙ্খল, অচেতন কলেজ ভার্সিটিতে পড়ে এমন মেয়েরা যদি বলে যে আমরা নেত্রী হব, তাই তো কোনোদিন হতে পারবে না। এলসিপিতে এই যে ময়মনসিংহ কি যেন সান্তানাকে কাকে যেন দিচ্ছে, এই মেয়েটা বেয়াদব, এরপরে তাকে দিচ্ছে, 1000 ভোট পাইতে তার যুদ্ধ করতে হবে। তো মনোনয়ন দিতে হবে নারীদেরকে, যারা শুধু নারী বান্ধব আছে, কমিটি আছে। ভদ্র নারীদেরকে দিতে হবে, যারা পুরুষবাজিতে যুক্ত না, যারা অন্যায় যুক্ত না, যারা বেয়াদবি করে না। হ্যাঁ, এমন নারী তো আছে আমাদের। একটা কমিটিতে তো একজন হলে ভালো নারী থাকবে। শরীয়তপুর কমিটিতে যোগ্য নারী রাখা হয়েছে কিনা আমি জানি না, কথা বলার লোক নেই। যে 2-3টা আছে, ওগুলা 40 জন পুরুষের মাঝখানে যে বসে থাকে। এই যে ব্যাপারগুলো, তো তারা রাজনীতি শিখবে কিভাবে?
এরপরে কুমিল্লা চান্দিনাতে আছে, আমাদের সব জায়গাতে মানে একজন মানুষ নাই গ্রামে উপজেলাগুলোতে, কুড়িগ্রাম মানে নারী নেই কমিটিগুলোতে, নেত্রী তৈরি হয় নাই, লালমনিরহাটে তৈরি হয় নাই, রংপুরে তৈরি হয় নাই, ঢাকা তৈরি হয় নাই, মানে কোথাও নাই। এই যে তাসনিম জারারা ইলেকশন করার চেষ্টা করতেছে, পাশ করাতে এত সহজ হবে না। তাসনিম জারার উচিত মানে রাস্তায় নারীদেরকে নিয়ে নেমে যাওয়া, মিনিমাম 20-25টা নারী থাকবে সবসময় সাথে, তারা প্রতিটি বস্তিতে যাবে, মানে সে যে একটা সাধারণ মানুষ, গরিবের বন্ধু, তাকে বুঝাইতে দিতে হবে। তো এখন প্রতিটা এলাকায় প্রতিটা অঞ্চলে ডাক্তার আছে, তো এগুলো নিয়ে মানুষ এগুলো খায় না, মানুষ মিশতে চায়, গরিবরা ভালো মানুষদের সাথে মিশতে পারলে মানুষ এগিয়ে যায়। যেমন ডক্টর কামাল হোসেনের মতো লোক কোনোদিন এমপি হয় নাই, শেখ মুজিবের দালালি করার কারণে একবার ডক্টর কামাল হোসেন রে সে একটা ভুয়ো এমপি হয়ে গেছিল, এরপর সে এমপি হতে পারে নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করলে হবে না। বাংলাদেশের মানুষ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বুঝে না, বাংলাদেশের মানুষ বুঝে গরিবের জন্য কে কাজ করে, যারা চরিত্রবান নারী তারা নারীদের জন্য কাজ করবে কিনা। যেমন মহিলা দল তো আছে, মহিলা দলের সব মানুষ তো ভালো না, তো কিছু কিছু নারী তো বিভিন্ন জেলা উপজেলা নারীদেরকে নিয়ে কাজ করতেছে, চেষ্টা করতেছে। জামাত ইসলামের নারীরা তো বেশিরভাগই নীতিবান চরিত্রবান, তারাও নারীদেরকে নিয়ে কাজ করতেছে, চেষ্টা করতেছে। তো এনসিপিতে নারীরা নাই কেন? এই জন্য পিছায় যাবে, কিচ্ছু করার নাই। আমি সোহেল সরকার নির্ঝর বাংলাদেশের সর্বকনিষ্ঠ সংসদ সদস্য প্রার্থী হিসাবে 2001-এ 2008-এ সংসদ নির্বাচন করেছি। বিএনপি আওয়ামী লীগ দুটাকে আমি বাচ্চা বয়সে হারাই দিয়েছিলাম, কিন্তু আমার তখন বয়স কম হওয়াতে তারা হাইকোর্টে এডিট করে আমাকে পরাজিত দেখিয়েছে। তো আমি তো পেরেছি, আমার তো কোনো দল লাগে না। এবার জাতীয় সংসদ নির্বাচন সহ সকল নির্বাচনে কোনো দল লাগবে না, একজন ব্যক্তি স্বতন্ত্র। এই স্বতন্ত্র ব্যক্তি যারা সমাজ উন্নয়নে এগিয়ে যাবে বা মা বোনদের ইজ্জত রক্ষা করার জন্য এগিয়ে যাবে, মানে নারীরা পুরুষবাজি করবে না, পুরুষরা নারীবাজি করবে না, এমন ধরনের লোকেরা যদি স্বতন্ত্র করে এগিয়ে যাবে, এখানে দল লাগবে না। এবার বাংলাদেশে 54 বছর পরে আমরা যেটা লক্ষ্য করেছি, আমি সব জায়গায় যাচ্ছি, আমি রিসেন্টও অনেকগুলো জেলা ঘুরে আসছি, মাঝখানে কিছুদিন বাংলাদেশের বাইরে গিয়েছিলাম গানের বিষয়ে। তো দেখেছি যে তারা আসলে ব্যক্তি চায়, এখন দল চায় না। এখন কোনো বিএনপি নাই, জামাত নাই, কোনো এনসিপি নাই, আর আওয়ামী লীগ তো স্বৈরাচারী খুনের হাসিনার দল, এটা বাদ, ধ্বংস, খারাপ। আওয়ামী লীগের কোনো ভালো মানুষ নেই বাংলাদেশে, ওদের উপর আল্লাহ গজব নাজির হোক, ওরা ধরা পড়ুক, ওরা ফাঁসি হোক। এরপর আওয়ামী লীগ পালায় যাওয়ার পরে বিএনপি থেকে যারা ভারতের সার্ভ করতেছে, ভারতের সুনাম গাইতেছে, আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করতেছে, চাঁদাবাজি করছে, অন্যায় করছে, তাদের উপর আল্লাহ গজব নাজির হোক, তারা একসঙ্গে বিতাড়িত হয়ে যাবে। আর এনসিপিতে থেকে যারা অন্যায় অপরাধে যুক্ত, তারাও ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এখন বাংলাদেশের মানুষ ব্যক্তি চায়, যে হুইজ দ্যাট পার্সন, হুইজ হে বা হুইজ দ্যাট পার্সন হুইজ শি, ব্যক্তিটা কে? হ্যাঁ, তো ব্যক্তি বলতে যদি একটা মোটরসাইকেল চোর, যে চট্টগ্রামের এনসিপির নাবিলা পদত্যাগ করেছে, বললো যে আমাকে ফোন করে বলছে যে ভাই, একটা ছেলে মোটরসাইকেল চুরি করছে, চোর, সে এনসিপি করে, আমি তার পিছনে থাকবো কেন, তাই পদত্যাগ করছি। তাই আমি বলছি গুড, তুমি থাকো এইভাবে, নারীদেরকে নিয়ে কাজ করো, আমি তোমার দায়িত্ব নিব। এমন সারা বাংলাদেশেও আমি শরীয়তপুরের কিছু লোককে বলছি, বা যারা যেই জেলায় আছে, স্বতন্ত্র থেকে অবস্থান নিয়ে, যদি নারী কমিটি আপনাদের না থাকে, আপনারা স্বতন্ত্র হয়ে যান, আপনাদেরকে আমরা সাহায্য করব। যারা সংসদ নির্বাচন করবেন বা উপজেলা ভাইস চেয়ারম্যান হবেন বা কাউন্সিলর হবেন, মেম্বার হবেন, আমার তো দীর্ঘদিন, গত 25 বছর ধরে তো আমরা নারী শিক্ষার্থী, নারী উদ্যোক্তাদেরকে নিয়ে কাজ করছি বাংলাদেশে এবং আন্তর্জাতিকভাবে, আমরা এগিয়ে দিব আপনাদেরকে। এখানে বদনাম করা যাবে না। এনসিপিটাতে মানুষের যেটা ভাবছিল, সারা বাংলাদেশের মানুষ অভ্যুত্থানে যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটা ব্যাপার, কিন্তু পরে আসলে এটা মোটামুটি ধ্বংসই হয়ে গেছে, আমার খুব কষ্ট লাগে। তো প্রিয় দেশবাসী, আমার জন্য দোয়া রাখেন, আপনারা সবাই ভালো থাকবেন। আর সবাই আমরা আগত নির্বাচনে যেন কোনো কারচুপি না হয়, খেয়াল রাখতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার মহিলা প্রকৃতির বা হিজড়া প্রকৃতির আচরণ না করে সন্ত্রাসদেরকে গ্রেফতার করতে হবে, দুর্নীতিবাজদেরকে গ্রেফতার করতে হবে, চাঁদাবাজদেরকে গ্রেফতার করতে হবে, খুনি হাসিনা সহ তার সকল দোষীদেরকে গ্রেফতার করতে হবে। পরিবেশ সুষ্ঠু রাখতে হবে, যেন সুন্দর নির্বাচনটা হয়, মানুষ যেন স্বাধীনভাবে নির্বাচন করতে পারে। এই হলো অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান সহ যারা আছে উপদেষ্টা পরিষদ, আপনাদেরকে আমি আহ্বান করছি। তো প্রিয় দেশবাসী, আমার জন্য দোয়া রাখেন। আর আগত সংসদ নির্বাচনে সারা বাংলাদেশে আমাদের নারী উদ্যোক্তা, নারী শিক্ষার্থীরা আপনারা প্রার্থী হবেন, আপনাদের পাশে আমি আছি, স্বতন্ত্র অবস্থানে থাকবেন। আল্লাহর মধ্যে বাকি আল্লাহর ইচ্ছা। সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত।